পাঠ করছি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই নামক বইটি। আজ পঞ্চম পর্ব। কাপড় চোপড়ে আমরা এমনই ফিটফাট যে কেউ চিন্তাই করতে পারত না যে আমাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। আসন্ন শীতের কথা চিন্তা করে আমি আমার ডবল বেস স্যুটটা বাসা থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমি যখন ডবল বেস স্যুটটা পরে আগরতলার রাস্তায় বের হতাম, তখন সারা আগরতলার নরনারী আমার দিকে, মানে আমার ডবল বেস স্যুটের দিকে তাকিয়ে থাকতো। সারা আগরতলা শহরে আমার ছাড়া দ্বিতীয় কোনো ডবল বেস স্যুট ছিল না। মেয়েরা তাকিয়ে থাকতো আকর্ষণীয়ভাবে এবং ছেলেরা তাকাতো ঈর্ষান্বিতভাবে। কতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে বানিয়েছি। বলতে হয়েছে কলকাতা থেকে বানিয়েছি, কারণ আমরা যে বাংলাদেশ থেকে এসেছি এটা ত্রিপুরা রাজ্য কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে। শুধু তাই নয়, আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে। আমাদের পরিচয় গোপন করে মিথ্যে পরিচয়ে থাকতে হয়েছে। বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি এবং আমরা সকলেই হিন্দু। আমাদের প্রত্যেকেরই একটা করে হিন্দু নাম ছিল। এস.এম. ইউসুফের নাম ছিল সরোজদা। রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদি চৌধুরীর নাম ছিল রবি রায় চৌধুরী ওরফে রবিদা। আমার নাম ছিল অনন্ত দাশগুপ্ত ওরফে অনন্ত দা। আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যে পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম। আমাদের স্মার্ট ফিটফাট আধুনিক পোশাকের পকেট থেকে যখন পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরাতাম, তখন মানুষ অবাক হয়ে চেয়ে থাকত, মনে করত এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন। আসলে যে আমাদের বিড়ি খাওয়ারও পয়সা নেই এটা আগরতলার মানুষ বুঝতো না। পেটের ক্ষুধা কি জ্বালা তা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। মাঝে মাঝে কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতে পারতেন না। এই টাকা দিতে না পারার ঘটনা পরপর 2-3 দিনও হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাতে থাকতাম। আমি বলতাম আমরা কাজ করে খাই, প্রয়োজনে মজুরের কাজ করে আমাদের আহার জোটাই। কিন্তু না, আমাদের কাজ করা মানা। আমাদের পেছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো, যে কোনো মুহূর্তে আমাদের গ্রেপ্তার করতে পারে। তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলও চলা যাবে না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলের মালিক দাদাবাবুকে মিনতির সাথে বলতাম, দাদাবাবু, এই বেলাটা আমরা খাই, পরের বেলায় 2 বেলার পয়সা একেবারে নিয়ে নিন। শঙ্কর বেডিং এর মালিক দাদাবাবুর এক জবাব, আগে পয়সা পরে খাওয়া, সোজা বের হন। হোটেলের দরজার পাশে দাঁড়িয়ে বেহায়া বেলাজের মতো দেখতাম লোকে মাছের মাথা, মুরগির মাংস, খাসির মাংস আরো কত কি দিয়ে খাচ্ছে। দাদাবাবু ধমক দিয়ে বলতো, দাঁড়িয়ে রয়েছেন কেন, যান, পথ ছাড়ুন। একসময় ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম। রাস্তার কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যবিহীন হাঁটতে থাকতাম। এইভাবে চলতে থাকলো আমাদের দিন। আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিলাম। একদিন 32 ঘন্টার অধিক সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা সইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফে দীপকের সাথে ফন্দি করলাম। আজ দুজনে হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো সোজা খেতে থাকবো। তারপর যা হবার হবে। পেট থেকে তো আর খাওয়া বের করতে পারবে না। ফন্দি মতো দুজনে সোজা শঙ্কর বোর্ডিং এর খাওয়ার টেবিলে বসে পড়লাম। হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল। দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত এবং থালা ধুয়ে দিয়ে গেল। তৃতীয় বয় বালতি করে ভাত আর বাটি নিয়ে আমাদের সামনে এসে বালতি থেকে বাটি মেপে
আমাদের থালায় যেই ভাত দিতে যাবে অমনি দাদাবাবুর হাত, এই পয়সা কই? আমি বললাম, রবিদা নিয়ে আসছে। দাদাবাবু হাত দিয়ে ইশারা করলো, বয় চলে গেল। সব কাস্টমার খাচ্ছে, আমরা দুই বন্ধু খালি থালা সামনে নিয়ে বসে আছি। সবাই খাচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি, তাও আবার সামনে খালি থালা নিয়ে। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমরা তো জানি রবিদা আসবে না, তারপরও রবিদা এখনো আসছে না কেন, চল তো গিয়ে দেখি। বলতে বলতে একসময় দুজনে হোটেল থেকে বেরিয়ে এলাম। তখন দুপুরবেলা। আমরা যেখানে থাকি সেই পাড়ার এক বাড়িতে ডেকোরেশন হচ্ছে। জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি হবে? ভদ্রলোক উত্তর দিলেন, সন্ধ্যায় কীর্তন হবে। শুনে আমরা তো মহা খুশি। কীর্তন হবে মানে কীর্তনের প্রসাদ হিসেবে নিশ্চয়ই খিচুড়ি খাওয়াবে। বেজায় আনন্দ নিয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছি। কখন সন্ধ্যা হবে, কখন কীর্তন হবে, কখন আমরা খিচুড়ি খাবো। দুজনে যুক্তি করছি, আমরা আগে খাবো, তারপর অন্য বন্ধুদের খবর দেব, নইলে আবার কোনো ভেজাল বেঁধে যায়। রবিদা আবার যদি কীর্তনে আসে খিচুড়ি খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ করে। তাই ঠিক করলাম আমাদের খাওয়ার আগে কাউকে জানাবই না। সন্ধ্যার আগে আমরা দুজন বন্ধু এসে হাজির হলাম। তখনও কেউ আসেনি। বাড়ির বাইরের লোকদের মধ্যে আমরাই সবার আগে এসেছি। বাড়ির গৃহকর্তা ইশারায় সামনে বিছানো হোগলায় বসতে বললেন। আমরা বসে পড়লাম। আমরা কোনো কথা বলছি না। কীর্তন শুরু হলো। হরে রাম হরে কৃষ্ণ হরে। কীর্তন শেষে গৃহকর্ত্রী মা আমাদের বিশেষ যত্ন সহকারে প্রসাদ মানে খিচুড়ি খাওয়ালেন। আমরা খুব খেলাম, যত দিলেন ততই খেলাম, নিষেধ করলাম না। যে যত্ন করে খাওয়ালেন মনে মনে ভয় পেলাম, যদি টের পায় আমরা মুসলমান তাহলে আর দেহে প্রাণ থাকবে না। দেহটাও থাকে কিনা সন্দেহ। সবাইকে খবর দিলাম। পড়ি কি মরি করে দৌড়ে গেল সবাই। পরদিন দুপুরে পুকুর পাড়ে গেলাম চান করতে। চান মানে গোসল। আমরা তো সবাই হিন্দু, তাই গোসলকে চান বলতে হচ্ছে, পানিকে জল বলতে হচ্ছে। এর কোনো ভুলভ্রান্তি হলে সর্বনাশ, উপায় থাকবে না। শান বাঁধানো পুকুর, পুকুর পাড়ে বসে আছেন সেই কর্তা। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, গতকাল প্রসাদ খেয়েছিলে? আমি বললাম, জি খেয়েছি। ব্যাস, বৃদ্ধ গৃহকর্তার চেহারার পরিবর্তন হয়ে গেল। বার কয়েক আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন, তারপর দ্রুত চলে গেলেন। আমি ভয় পেলাম, মনে মনে খুঁজতে লাগলাম কি ত্রুটি হলো, কিন্তু কোনো ত্রুটি খুঁজে পেলাম না। আমরা তাড়াতাড়ি চলে এলাম। ওই রাস্তায় আর গেলাম না, কাউকে কিছু বললামও না। আমাদের মধ্যে যে সত্যিকার হিন্দু বন্ধু ছিল জ্যোতির্ময়, ওকে একদিন ঘটনাটা বলায় জ্যোতির্ময় বলল, বেঁচে গেছিস, ধরা পড়ে গিয়েছিলি তোরা হিন্দু না। কিভাবে? ওই যে জি খেয়েছি বলেছিস। তাহলে কি হবে? বলতে হবে আগে খেয়েছি, জি বলা যাবে না। জির স্থলে আগে বলতে হবে। জি মুসলমানরা বলে। বাঘা সিদ্দিকীর কাছে যাওয়া। 15 ফেব্রুয়ারি 1976 রাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত এসে বললেন, আগামীকাল সকালে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার জন্য তোমরা তৈরি হও। শুনে আমরা তো মহা আনন্দিত। যাক, আল্লাহ পাক এই কর্মহীন ক্ষুধার্ত জীবন থেকে বাঁচালো। রাধুগুপ্ত বাবু আমাদের হাতে আগরতলা টু ধর্মনগর বাসের 10টি টিকিট এবং 30টি অ্যাভোমিন ট্যাবলেট দিলেন। আমরা সবাই হতবাক হয়ে বলে উঠলাম, 30টা অ্যাভোমিন? রাধুবাবু বললেন, দোকানে আর ছিল না, তাই বেশি দিতে পারি নাই। তোমরা সকালে যাওয়ার সময় আরো কিছু অ্যাভোমিন নিয়ে নিও। কথা শুনে আমরা সবাই হেসে দিয়ে বললাম,
এত অ্যাভোমিন ট্যাবলেট দিয়ে কি হবে? রাধুগুপ্ত হেসে হেসে বললেন, কাছে রেখো, কাজে লাগবে। তারপর আমাদের 2000 টাকা দিয়ে বললেন, খুব চেপে চেপে খরচ করবে, মনে রাখবে, ফুরিয়ে গেলে আর পাবে না। সবশেষে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার রাস্তা সম্পর্কে বললেন। প্রথমে ধর্মনগর রেলওয়ে জংশন, সেখান থেকে ট্রেনে করে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি হয়ে ধুবড়ি, তারপর বাসে এবং হেঁটে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে বিএসএফ আমাদেরকে কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে পৌঁছে দেবে। পরদিন সকাল 7টায় আগরতলা টু ধর্মনগর বাসে উঠে বসলাম। ঠিক কাটায় কাটায় 7:30 বাস ধর্মনগরের উদ্দেশ্যে ছেড়ে দিল। বাসের সুপারভাইজার বলল, আপনারা সকলে বমির ট্যাবলেট অ্যাভোমিন খেয়ে নিন, কারো দরকার হলে আমার কাছ থেকে ট্যাবলেট নিতে পারেন। বাস চলতে শুরু করলো। মিনিট 20 মধ্যে আমাদের বাস উঁচু পাহাড়ে উঠতে লাগলো। কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য! চারদিকে শুধু গাঢ় মনোরম সবুজের সমারোহ। উপরে পরিষ্কার নীল আকাশ। পৃথিবী যেন নীল আর সবুজ এই দুই রঙে বিভক্ত। উপরে নীল আকাশ, তারই নিচে গাঢ় সবুজ পৃথিবী। মনোরম গাঢ় সবুজের ভিতর দিয়ে আমাদের বাসটি চরকির মতো ঘুরতে ঘুরতে পাহাড়ের ওপর উঠে যাচ্ছে, আবার ঘুরতে ঘুরতে নিচে নেমে যাচ্ছে। এইভাবে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে বাস যাচ্ছে। ইতিমধ্যে বাসের মহিলা যাত্রীদের বমি শুরু হয়ে গেছে। সেই সাথে কিছু পুরুষ যাত্রীও বমি করা শুরু করছে। বাসের তীব্র ঘূর্ণনের ফলে আধা ঘন্টার মধ্যে মহিলা যাত্রী সকলে বমি করে ফ্ল্যাট। মহিলাদের গায়ের কাপড় চোপড় বেসামাল। পুরুষ সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও মহিলাদের কাপড় গায়ে রাখতে পারছে না। এরই মধ্যে পুরুষ যাত্রীদের প্রায় অর্ধেক বমিতে সামিল হয়েছে। তার মধ্যে আমাদের কয়েকজনও আছে, অ্যাভোমিন ট্যাবলেট খাচ্ছে আর বমি করছে। এতক্ষণ পুরুষেরা শাড়ি পরা মহিলাদের কাপড় সামলানোর বৃথা চেষ্টা করেছে, আর এখন কে কাকে সামলায়। চাচা আপন প্রাণ বাঁচা। ঘণ্টাখানেকের মধ্যে আমি আর টাঙ্গাইলের বাবর আলী ছাড়া বাসের মহিলা পুরুষ নির্বিশেষে সকল যাত্রী বমি করে ফ্ল্যাট। কাপড় চোপড় বেসামাল মহিলাদের দিকে তাকিয়ে দেখা তো দূরে থাক, সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকা মহিলার দিকেও তাকাবার কেউ নেই, কারো সামর্থ্য নেই। আমার অবস্থাও প্রায় কাহিল। চতুর্দিকে গাছের গাঢ় সবুজ রং আর আকাশের নীল রং যে কত পীড়াদায়ক, তা আগরতলা টু ধর্মনগর এই রাস্তায় যে যায়নি সে কখনোই বুঝবে না। ঘণ্টা 2 পর পাহাড়ের একটা চওড়া প্রশস্ত মাঠের মতো জায়গায় বাসটি থেমে গেল। বাবর আলী আর আমি বাস থেকে নেমে এলাম। এখানেও সেই পীড়াদায়ক গাঢ় সবুজ আর নীল ছাড়া অন্য কোনো রং নেই, নেই অন্য কোনো কিছু। বাসের সুপারভাইজার জানালেন, এখানে আধা ঘন্টা রেস্ট। বাস থামাতে আর 1-2 মিনিট দেরি হলেই আমিও বমি করে দিতাম। সুপারভাইজার বলল, তাড়াতাড়ি অ্যাভোমিন ট্যাবলেট খেয়ে নিন, বমি শুরু হয়ে গেলে আর খেয়ে লাভ হবে না। আমরা চট করে একসঙ্গে 2টো করে অ্যাভোমিন খেয়ে নিলাম। সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, আপনাদের বমি হয় না? উত্তরে বলল, প্রথম প্রথম হতো, এখন হয় না। প্রতিদিন যাওয়া আসা করি তো সয়ে গেছে। তাছাড়া আমরা রাত থেকেই ট্যাবলেট খেতে থাকি। রাতে 2টো খাই, সকালে খালি পেটে 2টো, নাস্তার পর 2টো খাই, তারপর বাসে উঠি। আমি আর বাবর আলী ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়ি। বাসের অন্যান্য যাত্রীরাও শুয়ে পড়ে। আধা ঘন্টা পর বাসের চালক যাত্রীদের বাসে ওঠার পর জন্য হর্ন বাজাতে থাকে। আমরা সবাই বাসে উঠে পড়ি, বাস চলতে থাকে। ঘণ্টা 3 পর ধর্মনগর এসে বাস থামল। আমরা বাস থেকে নেমে ধর্মনগর রেলওয়ে স্টেশনে গিয়ে গুয়াহাটি হয়ে ধুবড়ি যাওয়ার টিকিট কাটলাম। ধর্মনগর রেলওয়ে জংশন ঢাকার কমলাপুর রেল স্টেশনের চাইতেও বেশ বড়। ত্রিপুরা রাজ্যের সাথে কলকাতা সহ সমস্ত ভারতের এটাই হচ্ছে স্থল পথে
একমাত্র যোগাযোগ ব্যবস্থা। স্টেশনে লুচি বিক্রি হচ্ছিল। আমার খুবই লুচি খেতে ইচ্ছে করছিল। নজিবুর রহমান নিহার রংপুরের কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের 18 জনের এক সম্মুখ যুদ্ধে আমাদের 14 জন নিহত হয়। এই নিহতদের মধ্যে নজিবুর রহমান নিহারের কাছে রবিউল আলম চৌধুরী আমাদের সকলের টাকা একসঙ্গে দিয়েছিল। আমি নজিবুর রহমান নিহারের কাছে লুচি খাওয়ার জন্য টাকা চাই, কিন্তু নিহার আমাকে টাকা নষ্ট করা যাবে না বলে বিমুখ করে। আমি অনেক বলি, অনেকবার বোঝানোর চেষ্টা করি যে আমার লুচি খেতে খুবই মন চেয়েছে। আমি এও বলি রাতের খাবারের পরিবর্তে আমি লুচি খাবো, আমাকে 2 টাকা দেয়া হোক। কিন্তু কিছুতেই নজিবুর রহমান নিহার আমাকে লুচি খাওয়ার জন্য 2 টাকা দেয়নি। আমার আজও এই 20-22 বছর পরও মনে হয় নিহার আমাকে লুচি খাওয়ার জন্য টাকা না দিয়ে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে। বোধহয় এরই নাম দিন যায় কথা থাকে। আমরা সকালে ট্রেনে উঠলাম। ট্রেন ছেড়ে দিল। ট্রেন একসময় আসামের রাজধানী গুয়াহাটি স্টেশনে থামল। আমরা ট্রেনে বসে মনোমুগ্ধকর মনোরম পাহাড়ি শহর গুয়াহাটিকে দেখলাম। সৌন্দর্যের অপূর্ব লীলায় ভরপুর পাহাড়িয়া গুয়াহাটি শহর দেখে মনে হয় থেকে যায়। গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন পাল্টিয়ে আমরা ধুবড়ি ট্রেনে উঠলাম। ভারতের ত্রিপুরা রাজ্য পাড়ি দিয়ে আসাম রাজ্যের পুরো রেলপথ অতিক্রম করে আমরা ধুবড়ি এসে ট্রেন থেকে নেমে বাসে করে খুব সম্ভবত বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশের পাড়ে আসলাম। ইঞ্জিন চালিত নৌকায় বিশাল চওড়া এই নদী পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। তারপর মেঘালয়ের পাহাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। সেই দুপুর থেকে হাঁটতে শুরু করেছি। এখন রাত্রি দ্বিপ্রহর। ক্লান্ত বিষণ্ণ ক্ষুধার্ত দেহ আর চলতে চায় না, কিন্তু না চলে উপায় কি? ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের জীবজন্তুর জলজলে চোখ, আর কিছুই দেখা যায় না। এর মধ্যে আমরা 10 জন তরুণ একই উদ্দেশ্যে অজানা পথ চলছি। আরো কিছু দূর এগুতে অন্ধকারের ছায়ার মতো মনে হলো এটা বিএসএফ ক্যাম্প হতে পারে। উচ্চস্বরে চড়া গলায় জিজ্ঞেস করলাম, এ ভাইয়া, ইয়ে বিএসএফ ক্যাম্পে? বলতে বলতে আরেকটু এগোতে হোল্ড হ্যান্ডস আপ বলে বিএসএফ সেন্ট্রি তেড়ে উঠল। আমরা সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইলাম। 3 থেকে 4 জন বিএসএফ আমাদের দিকে টর্চ মেরে হাতে অস্ত্র নিয়ে এগিয়ে এলো। কাছে এসে জিজ্ঞেস করলো, তুম লোগ কौन है? আমরা বললাম, हम लोग को त्रिपुरा कांग्रेस सेक्रेटरी राधु गुप्त ने महेंद्रगंज बीएसएफ कैंपे जाने का लिए भेजा है। আরো 5 থেকে 7 জন বিএসএফ এসে আমাদের ঘিরে ফিরে বলল, হাত নামায়ে। আমরা হাত নামালাম। একজন বিএসএফ, তুম লোগ এ ঠেরো, হাম আরাহি বলে ক্যাম্পের ভিতর চলে গেল। আমরা বললাম, হাম লোগ ইধার बैठ सकता है? বিএসএফ বলল, बैठे बैठे। আমরা মাটিতে বসে পড়লাম। প্রথমে একটু হাতের উপর ভর দিয়ে বসলাম, তারপর মাটিতে শুয়ে পড়লাম। দেহের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। বিএসএফ এর ডাকে ঘুম ভাঙল। তারপর কড়া পাহারায় আমাদের ক্যাম্পের ভিতর নিয়ে গেল একজন ক্যাপ্টেন বা মেজর। আমাদের সাথে কথা বলল। তাকে আমরা বিস্তারিত বললাম এবং আমাদের খেতে দেওয়া ও বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলাম। তিনি 10 জন বিএসএফ কে দিয়ে বললেন, উন লোগ কা সাথ যাইয়ে। বিএসএফ এর সাথে আমরা আবার হাঁটতে শুরু করলাম। রাত্রি শেষ হলো, আমাদের হাঁটা শেষ হলো না। পূর্বাকাশ রঙিন হয়ে সূর্য উঠল। আমরা চলতেই থাকলাম। 5-6 মাইল দূরে
আর একটা বিএসএফ ক্যাম্পে এসে আমাদেরকে বুঝিয়ে দিলে নতুন বিএসএফ দল আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। আমরা তাদের কাছেও খাওয়ার আবেদন করলাম, কিন্তু কোনো ফল হলো না। বেলা 12টার দিকে অন্য একটা ক্যাম্পে আমাদের এনে 2টা রুটি আর বুটের ডাল খাওয়ানো হলো। পেটে প্রচণ্ড খিদে, মুহূর্তের মধ্যে রুটি শেষ হয়ে গেল। আমাদের খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আধা ঘন্টা পর আবার আমাদের নিয়ে বিএসএফ হাঁটা শুরু করলো। একটার পর একটা ক্যাম্প আর দল বদলের মাধ্যমে আমরা হাঁটতেই লাগলাম। এইভাবে 2 দিন 2 রাত এক নাগাড়ে বিরামহীন হেঁটে আমরা মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছালাম। এখানে বিএসএফ এর একজন ব্রিগেডিয়ার আমাদের সাথে পৃথক পৃথকভাবে সারা রাত জিজ্ঞাসাবাদ করে। 20 ফেব্রুয়ারি বিকেলে আমাদের মনে হলো আজ রাত 12টার পরই তো 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। সিদ্ধান্ত নিলাম শহীদ দিবস উদযাপন করার। 6টি টিন আর গায়ের চাদর দিয়ে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা তৈরি করলাম অস্থায়ী কৃত্রিম শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে গোলাম মোস্তফা খান সিরাজ, মোবারক হোসেন সেলিম, আব্দুর রৌফ শিকদার, এস.এম. কাইয়ুম খসরু, নজিবুর রহমান নিহার, নওশের আলী নসু, বাবর আলী, লিয়াকত হোসেন জাহাঙ্গীর, জ্যোতির্ময় বিশ্বাস এবং মতিউর রহমান রেন্টু, আমরা এই 10 জন লাইন ধরে আব্দুল গাফফার চৌধুরী রচিত, শহীদ আলতাফ মাহমুদ সুরপিত বিখ্যাত ঐতিহাসিক অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে মাঠ প্রদক্ষিণ করে আমাদের তৈরি শহীদ মিনারে পুষ্প অর্পণ করি। মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের প্রায় সকল সদস্য গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে এ দৃশ্য অবলোকন করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের পক্ষ থেকে সাভারের মাহবুবুর রহমান মাহবুব মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে প্রথম আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। দিন 10 পর আমাদেরকে বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় মুক্তিবাহিনীর হেডকোয়ার্টার চান্দুইভুঁইতে নেওয়া হয়। পাহাড়িয়া জঙ্গলের চান্দুইভুঁই নামক স্থানে 2 পাহাড়ের মাঝখানে, যেখানে দিনের সূর্য দেখা যায় না, আকাশও দেখা যায় না, জঙ্গলের ভিতর এমন একটি স্থানে খেরকুটো দিয়ে কোনো রকমে বানানো ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। আদি যুগে মানুষ যখন পাহাড়ে জঙ্গলে বাস করত, তখন হয়তো মানুষ থাকার জন্য এর চাইতেও ভালো ঘর করেছিল। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে এলাম, কিন্তু দুঃখ গেল না, দুঃখ সঙ্গেই রয়ে গেল। এখানেও ক্ষুধার যন্ত্রণা, প্রতি 24 ঘন্টায় একবার খাওয়া, বেলা 12টার দিকে নারিকেলের আচার, 1 আচা ভাত, সঙ্গে সামান্য ডালের পানি। পরের দিন আবার বেলা 12টায় ওই পরিমাণের ভাত, অর্থাৎ 24 ঘন্টা পর পর একবার যৎসামান্য ভাত। চান্দুইভুঁই পৌঁছার 3 দিন পর বাঘা কাদের সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা হলো। বাঘা সিদ্দিকী আমাদের প্রথম দর্শনেই বললেন, কষ্টের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হতে হবে, তারপর দেশ সেবা করতে হবে। যদি পারো তাহলে তোমরা আমার সাথে থাকো, না পারলে ভাই চলে যাও। তিনি আরো বললেন, হাসি মুখে কষ্ট করতে না পারলে দেশ সেবা করা যাবে না। দেশ সেবার মানেই হচ্ছে কষ্ট করা। 71-এর মুক্তিযুদ্ধের চাইতেও আরো বেশি কষ্ট করতে হবে, আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে। 71-এ আমরা সবকিছু সহজে পেয়ে গিয়েছিলাম, তাই জাতির জীবনে আজ এই বিপর্যয় নেমে এসেছে। তাই বলি ভাই, যদি কষ্ট করতে পারো, যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে থাকো, নইলে চলে যাও। প্রতি উত্তরে আমরা বললাম, আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তবু আপনার সাথে দেশের কাজ করব। সাথীদের প্রায়ই আমি বলতাম,
পৃথিবীতে এমন কোনো লেখক আছেন এই জায়গা, এই পরিবেশ, এই ঘটনা নিয়ে লিখে মানুষকে বোঝাতে পারবে? প্রতিবাদ যুদ্ধ। আমরা অধিকাংশই ৭১-এর মুক্তিযোদ্ধা, তাই সামরিক ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন হলো না। মাসখানেক ট্রেনিংয়ের মহড়া দিয়েই আমরা সরাসরি ডিফেন্সে চলে গেলাম। ডিফেন্স মানে সীমান্ত এলাকায় আমাদের ক্যাম্প। আমরা ১০ জন বিচ্ছিন্ন হয়ে এক এক ক্যাম্পে এক একজন চলে গেলাম। আমি গেলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তের ক্যাম্পে। সিদ্ধান্ত হলো গেরিলা যুদ্ধের জন্য দেশের ভিতর গিয়ে শেখ মুজিব অনুসারী যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্থানে গেরিলা ক্যাম্প গড়ে তোলা। G3 অটোমেটিক রাইফেল পাকিস্তানের তৈরি এই রাইফেল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারতে G3 রাইফেল সহ পাকিস্তানে অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল। MMG স্টেন গান, 6 ইঞ্চি মর্টার সহ আমরা ১৮ জন যোদ্ধা বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রবেশ করি। আমাদের আরো কয়েকটি গ্রুপ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে। সুনামগঞ্জের অধিকাংশ জায়গা হলো হাওর অঞ্চল। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো হিন্দু এবং মুসলমান পৃথক পৃথক গ্রামে বাস করে। যে গ্রামে হিন্দু বাস করে তার ৫ থেকে ৭ মাইল পর অন্য একটি গ্রামে মুসলমান বাস করে, তার ৫ থেকে ৭ মাইল পর আবার হিন্দু গ্রাম। এখানে সব পরিবারই কৃষিপণ্য নির্ভর। এক এক পরিবার ৫০০-৭০০ এমনকি ১০০০-১২০০ মণ ধান পায়। তবে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি ধনী। এখানে ১৫-২০ মাইলের মধ্যে কোনো পাকা বা পিচের রাস্তা নেই। হাওর এবং নিম্ন অঞ্চল হওয়ায় প্রচুর ফসল হয়। নগর বা শহর সভ্যতা কি জিনিস এখানকার মানুষ জানে না। এখানে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি। হিন্দুরা মহা উৎসবে মহা আনন্দে ধর্মীয় অনুষ্ঠান করে। নগর সভ্যতার আলো এখানে পৌঁছায়নি। হয়তো তাই সংখ্যালঘুর দুঃখ, সংখ্যাগুরুর অত্যাচার কোনো কিছুরই লেশমাত্র নেই। দিনের বেলায় একটি হিন্দু গ্রামে চুপচাপ বসে থাকা, খাওয়া দাওয়া, সন্ধ্যা হলে অন্য একটি হিন্দু গ্রামের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করা। এইভাবে একটি হিন্দু গ্রাম থেকে ৮-১০ মাইল কিংবা তার চেয়েও দূরে আরেকটি হিন্দু গ্রামে সারা রাত ধরে হেঁটে যাওয়া। সারা রাত হাঁটার পরে অন্য কোনো গ্রাম পড়ে না তা নয়, কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না, কারণ ওই গ্রাম মুসলমানের। আমাদের কমান্ডার রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের এক কথা, কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না, কারণ মুসলমানরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে। তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না। সন্ধ্যা হলে আমরা হাঁটা শুরু করি। সারা রাত হেঁটে এক হিন্দু গ্রাম থেকে আর এক হিন্দু গ্রামে গিয়ে উঠি। এইভাবে দিনে খাওয়া দাওয়া, চুপচাপ বসে থাকা এবং সারা রাত হাঁটা। দিন ১০ পরেই শরীর কাঁপতে লাগলো। প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ। পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলে আমাকে তাদের শরীরের অবস্থা অবহিত করছে। কিন্তু শরীর যতই কাঁপুক, রাতে তো হাঁটতেই হবে। হাঁটা ছাড়া আমাদের বিকল্প কিছুই নেই। একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম। নিশিরাত পার হয়, কিন্তু হিন্দু গ্রাম আর আসে না। সামনে আবছা একটা গ্রাম দেখা যায়, কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না, ওটা মুসলমানের গ্রাম। রাত শেষে ভোর হয় ভাব। আমাদের সকল সাথী বেঁকে বসলো। আমাদের শরীর আর চলছে না, আর হাঁটতে পারছি না। সকলের এক দাবি, এই গ্রামেই উঠতে হবে, এই গ্রামেই আশ্রয় নিতে হবে। কিন্তু কমান্ডার সুকুমার সরকারের ওই একই কথা, এটা মুসলমান গ্রাম, এই গ্রামে ওঠা বা আশ্রয় নেওয়া যাবে না। এর পরের গ্রাম হিন্দু, সেই গ্রামে আশ্রয় নেওয়ার জন্য উঠতে হবে। এই কথা শুনে সবাই বসে পড়ল, কেউ কেউ শুয়ে পড়ল। সামরিক ভাষায় যাকে বলে ট্রুপস আউট অফ অর্ডার। সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে, বাকি সবাই যে যার মতো কুয়াশায় ভেজা ঘাসের ওপর শুয়ে বসে। সুকুমার বাবু আমাকে বললেন,
বাঁচতে চাইলে ট্রুপস উঠাও। আমি শত চেষ্টা করেও কাউকে উঠাতে পারলাম না। অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন, শালার ভাইরা, আমার কি বেকটুইন মরবে? চল এই মুসলমান গ্রামেই উঠি। বলে গ্রামের দিকে হাঁটতে লাগলাম। ধীরে ধীরে সবাই উঠে হাঁটতে লাগলো। সুকুমার বাবু আবারও মুসলমান গ্রামে না ওঠার কথা বলল, কিন্তু কোনো কাজ হলো না। সবাই মুসলমান গ্রামের দিকে চলতে লাগলো। মিনিট 15 মধ্যে আমরা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম। মূল মাটি থেকে 15-20 ফিট উঁচু, 7 থেকে 800 ফুট লম্বা, 100 ফুট চওড়া এবং 50-60টি ঘরের গ্রামে যে দিক দিয়ে পারল ঢুকলো এবং যে ঘরে পারে শুয়ে পড়ল। সারা গ্রামে ডাকাত ডাকাত বলে শোর পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, ভাই সব, আমরা ডাকাত না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ডাকাত নই, আপনারা হইচই বন্ধ করুন, আমরা ডাকাত নই। এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম, আপনারা চুপ না করলে আমরা আপনাদের গুলি করতে বাধ্য হব। বলে G3 অটো রাইফেল তাক করে ধরলাম। কিছু লোক কথায় এবং ভয়ে চুপ করল। আমি গ্রামের পুরুষদের বললাম, আপনারা মসজিদে আসেন, ফজর নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে। এখানকার গ্রাম দেশের অন্যান্য গ্রামের মতো নয়। এই গ্রাম মূল মাটি থেকে 20 থেকে 30 ফুট উঁচু, 5 থেকে 700,000 ফুট লম্বা এবং 50-60 ফুট চওড়া। মাটি ফেলে তার উপর পরিকল্পিতভাবে 2 সারিতে ঘর, এক কোণায় মসজিদ পাঠশালা তৈরি করা। মসজিদে ফজরের আজান শেষে নামাজ হলো। আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক জাগছে তার কোনো হদিস নেই। একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। ভাই সব, আমরা ডাকাত নই। আমরা যদি ডাকাত হতাম তাহলে এতক্ষণে আপনাদের জানমাল ধন সম্পদ লুট করতাম, কিন্তু কই, আমরা তো আপনাদের কিছুই লুট করছি না, কারণ আমরা ডাকাত নই। আমরা হলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা হয়তো জানেন না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা ডাকাত নই, আমরা শেখ মুজিবের সৈনিক। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনে আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের পিতামাতার মতো। শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আমরা আপনাদের কাছে চাই। আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল, ও মা, ডাকাত দেখে ভালো ভালো কথা বলে। তোতা পাখির মতো আরো কত কিছুই না বোঝালাম, গ্রামবাসীও বুঝলো। আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের ভিতর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। গ্রামবাসীর ডাকে আমার ঘুম ভাঙল। গ্রামবাসী আমাকে ঘুম থেকে তুলে বলল, স্যার আসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি বললাম, আপনি যান, আমি আসছি। তিনি বললেন, না, আমার সাথেই যেতে হবে, আপনাদের জন্য আমরা খাসি জবাই করেছি। আমি ওনার সাথে যেতে থাকলাম। একটা ঘরে আমাকে আমার আরো 3 জন সাথী সহ খাওয়াতে বসানো হলো। খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে। মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম। আমার বক্তৃতার এমনই জাদু এবং আমি মানুষকে এমনইভাবে বুঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাদের খাওয়ায়। আহ, কি আমার যোগ্যতা! খাসির মাংস দিয়ে পুরো পেট ভাত খাওয়া শেষে এলো দুধ। পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছোড়বান্দা।
দুধ ভাত খেতেই হবে। তাদের অনুনয়ের কাছে নতি স্বীকার করে দুধ ভাত খেতে বসলাম। এক লোকমা দুধ ভাত তুলে যে মুখে দিতে গেলাম, এমনই আচমকা গুলি শুরু হলো। ঝাঁকে ঝাঁকে গুলি বাঁশের বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো। বাঁ হাতে থাকা জি3 অটো রাইফেল দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের 3 দিক থেকে ঘেরাও করে হামলা করেছে। এতক্ষণে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত, অনুরাগী সমর্থক সহজ সরল গ্রামের মানুষের খাসি জবাই ও দুধ ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য। 300-400 লোকের বাস এই গ্রামে। গ্রামে কোনো মহিলা নেই, শিশুও নেই, এমনকি পুরুষও নেই। রয়েছি শুধু আমরা আর আমাদের সামনে, ডান দিকে এবং বাম দিকে এই 3 দিক ঘেরাও করা আর্মির সৈন্যরা। আমাদের পিছনে হাওর। হাওর মানে কুল কিনারা বিহীন এক বিশাল জলাশয়। আমাদের তড়িৎ পাল্টা আক্রমণে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। ফজরের নামাজের পর গ্রামের মানুষদের আমাদের সম্পর্কে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বোঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গ্রামের মানুষেরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং জেনারেল মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী আমাদের খাওয়ার জন্য খাসি জবাই করে মাংস এবং দুধ ভাত খাওয়ার আয়োজন করা হয়। আমরা ঘুমে থাকতে মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়া দাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা, শিশু এবং পুরুষ সকলকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হিসেবটা এই রকম ছিল, আমরা খাসির মাংস আর দুধ ভাত খেতে ব্যস্ত থাকব, আর মাহমুদুল হাসানের সৈন্যরা 3 দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে। আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র সম্পর্কে জেনারেল মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না। তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন, অস্ত্রশস্ত্রের দুর্বল মনে করেছিলেন। ফলে প্রায় 3 শতাধিক সৈন্য নিয়ে 3 দিক থেকে ঘেরাও করে আক্রমণ করেও আমাদের কাবু করতে পারেননি। আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দিই। জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র ও সৈন্য সমাবেশ করতে থাকে। আমরা হেলিকপ্টার লক্ষ্য করে 6 ইঞ্চি মর্টার থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায়, কিন্তু ইতিমধ্যে জেনারেল মাহমুদুল হাসান তার সৈন্যবল ও অস্ত্রবল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে। প্রচণ্ড গতিতে যুদ্ধ চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা, আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা। যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক, কারণ আমরা ছিলাম গ্রামে, অর্থাৎ উঁচু জায়গায়, আর সেনাবাহিনী ছিল ধান খেতে, অর্থাৎ নিচু জায়গায়। যুদ্ধে আমাদের মিডিয়াম মেশিন গান চালক, উপজাতীয় গারো তরুণ আশু মারাক ও তার অল্প বয়সী তরুণ সহকারী চালক দীনবন্ধু মারাক ফিল্মের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সাথে 100 রাউন্ড গুলির এক চেইন বিশিষ্ট এমএমজি চালাতে থাকে। এমএমজির সামনে 2টি পা আছে। এই পা দুটি মাটিতে রেখে শুয়ে থেকে তারপর এমএমজি চালাতে হয়। কিন্তু আশু মারাক এই রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে 100 রাউন্ড গুলির এক চেন এমএমজি হাতে নিয়ে দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়েল করতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে কিশোর, তরুণ, যুবক দীনবন্ধু চেইনে দ্রুত 100 রাউন্ড গুলি ভরে চেন এমএমজিতে ফিট করে দিতে লাগলো। সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায়, কিন্তু নায়কের গায়ে গুলি লাগে না, বাস্তব যুদ্ধেও আশু মারাক ওই রকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগলো, কিন্তু আশু মারাকের গায়ে শত্রুর গুলি লাগলো না। আমরা প্রকৃত অর্থে 4 দিক থেকে ঘেরাও, আমাদের পালাবার কোনো পথ নেই।
কারণ 3 দিকে সেনাবাহিনী আর একদিকে কুল কিনারাবিহীন হাওরের বিশাল জলরাশি। পালাবার কোনো পথ নেই। জেনারেল মাহমুদুল হাসানের ধারণা ছিল আমরা আর কতক্ষণ যুদ্ধ করব। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন আর 2 দিন, তারপর কি? হয় মৃত্যু, না হয় বন্দি। আসলেও তাই, আমাদের তো পালাবার কোনো পথ নেই। প্রচণ্ড যুদ্ধে কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। আমি চিন্তিত হলাম। ট্রলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থাটা দেখে নিলাম। যুদ্ধ শুরু হয়েছে দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা হয়। মনে মনে সেলফ ডিসিশনটা নিয়ে নেব ভাবতে লাগলাম, ধরা পড়ব না আত্মহত্যা করব। ঠিক এমন সময় আমাদের কমান্ডার সুকুমার বাবু ঠিক এই ভাষায়, কে আছো, জোয়ান হও, আগুয়ান হাঁকিয়েছে ভবিষ্যৎ, বলে আমাকে বললেন, ওই উত্তর দিকে হিজল গাছগুলোর আড়ালে যে সৈন্যগুলো আছে তাদের যদি এক ঝটিকা আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পারো, তাহলে কেবল আমরা বাঁচতে পারি। কারণ ওই একটিমাত্র পথ আছে পালাবার। কমান্ডারের কথাটা শুনে এতক্ষণ মনে মনে যে সেলফ ডিসিশনের কথা ভাবছিলাম তার সুরাহা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হয় সেনাবাহিনীদের নিহত বা তাড়িয়ে দেব, অথবা নিজেই মরব। 3 জন সাথী বন্ধুকে ইশারায় কাছে ডাকলাম। আমি সহ 4 জনের একটা সুইসাইড স্কোয়াড গঠন করলাম। যদিও পরিস্থিতি ও পরিবেশে আমরা সকলেই সুইসাইড স্কোয়াড মেম্বার হয়ে গেছি, তারপর একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে কর্মোদন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকা আক্রমণ করলাম। নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না, শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম। যুদ্ধের ধরন গেল পাল্টে। এতক্ষণ আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি, আর এখন আমরা শত্রুকে পরাস্ত করতে মারমুখী ক্ষিপ্ত মরণপণ আক্রমণ করেছি। শত্রুর ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের দিকে আসছে, এতে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। আমরা তো মরার জন্য এসেছি। মিনিট 15-র মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম। আর্মির হেলমেট, বুট এবং জায়গায় জায়গায় রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে, যার ফলে হতাহত সৈন্যদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে। হিজল বাগান আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম। সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যুদ্ধের তেজ কমে এলো। এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে, রাত 10টা-11টায়। আকাশে চাঁদ ওঠার আগেই এই অন্ধকারে আমাদের পালিয়ে যেতে হবে। কতক্ষণ জানি না, তবে অনেকক্ষণ হলো আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় আমরা বসে আছি। চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে, কারণ চাঁদের আলোয় আমাদের দেখা যাবে। শত্রুরা ওয়ার পজিশনে আছে। চাঁদের আলোয় আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। পালাতে পারা তো দূরের কথা, চাঁদ উঠলে আমাদের হয় পজিশনে থাকতে হবে, নইলে মারা যেতে হবে। এখনো কমান্ডার এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ মেঘে চাঁদ ঢেকে রাখো, নইলে আমরা মারা যাব।